জি। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪র্থ ক্লাস। আমার মনে হয় যে আরেকটা ক্লাস লাগবে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করতে। তারপরে আগামীকালকে যদি শেষ হয়ে যায়, পরশুদিন অর্থাৎ আগামীকালকের পরের দিন আমরা হচ্ছে পুরাটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নিব ইনশাআল্লাহ। সবাই ভালো করে এখন পর্যন্ত যা পড়িয়েছি, ওগুলো ভালো করে পড়েন। আর আপনারা হচ্ছে বুধবারের পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। কালকে তো মঙ্গলবার, কালকে যদি শেষ হয়ে যায়, পরশুদিন অর্থাৎ বুধবার আপনাদের ফুল সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রতিকার আইনে যা পড়েছি ১ থেকে ১৭ ধারা পর্যন্ত পড়েছি এবং ৫২ থেকে ৫৭ ধারা পর্যন্ত পড়েছি। আজকে ১৮ ধারা থেকে শুরু হবে। ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। তাহলে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে যে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? ক্রেতার অধিকার হলো ৪টি অধিকার। কি, কি অধিকার? ১ নম্বরে বলা আছে যে পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। এটা হলো অনেকটা স্বকার্যজনিত বাধা হিসেবে কাজ করে যে পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে। অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছেন। আ তারপর সে অনুযায়ী সেই কাজটি করেছে। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে আর আপনি সেই বিষয়টা কি করতে পারবেন না? সেই বিষয়টা অস্বীকার করতে পারবেন না। একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি এটা বুঝার চেষ্টা করি, যদিও আমাদের এমসিকিউর জন্য খুব ডিটেইলস প্রয়োজন নেই, যে পরবর্তীতে অর্জিত সত্য বিষয়ে চুক্তি পালনের অধিকার দিয়ে কি বোঝাতে চেয়েছে? ধরেন হচ্ছে মিস্টার রহিম, মিস্টার রহিম, মিস্টার রহিম আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আপনার নাম হলো করিম। এখন কি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে? মিস্টার রহিম আপনার কাছে ২০% জমি বিক্রি করবে। কিন্তু মিস্টার রহিম আপনার সাথে যখন ২০% জমি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়, তখন রহিম সাহেবের ওই ২০% জমিতে কি ছিল না? ২০% জমিতে সত্ত্ব ছিল না, ত্রুটিপূর্ণ সত্ত্ব ছিল। কারণ ওই ২০% জমি তখন ছিল রহিমের পিতা। রহিমের পিতা মনির মিয়ার ছিল। ধরো কথার কথা। তাহলে রহিমের পিতা মনির মিয়ার সম্পত্তি রহিম সাহেব কি করলেন? বিক্রি করার জন্য আপনি করিমের সাথে চুক্তিবদ্ধ হলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার সময় রহিমের সেই ২০% জমিতে কোনো সত্ত্ব ছিল না। কিন্তু পরবর্তীতে রহিমের পিতা মনির মারা যায়। মারা যাওয়ার পর সেই ২০% জমিতে রহিমের কি হয়? স্বত্ব অর্জিত হয়। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে রহিম এই কথা বলার সুযোগ নেই করিম সাহেবকে যে, "আমি তোমাকে কি করব না? আমি তোমাকে এই জমি রেজিস্ট্রি করিয়া দিব না।" কেন বলতে পারবে না? কারণ এই কথা বলা যাবে না। কারণ এখানে ১ নাম্বার পয়েন্টেই বলা আছে যে, পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। এটা কার অধিকার? এটা হলো ক্রেতার অধিকার। তাহলে ক্রেতার অধিকার ১ম অধিকারই হলো এটা। যে পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। তাহলে আপনার রহিম সাহেব যখন বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় তার পিতার সম্পত্তি। তখন তার সত্ত্ব ছিল না। কিন্তু পরবর্তীতে পিতা মারা গেছে, সেই সম্পত্তিতে তার কি হয়েছে? সত্ত্ব অর্জিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকারের বিষয়ে আপনি কি পাবেন? আপনি অধিকারী হবেন। আপনি হলেন ক্রেতা। দ্বিতীয়ত বলা আছে রাজিনামা সংগ্রহের অধিকার। তাহলে যেই ব্যক্তি আপনার হচ্ছেন বিক্রেতা, আ তিনি যেমন তার আত্মীয়স্বজন, ভাই-বোন যারা আছেন তাদের রাজিনামা সংগ্রহ করতে পারতেন। ঠিক তেমনি আপনি ক্রেতা, আপনিও কি করতে পারবেন? আপনি হচ্ছে তার ভাই-বোন, আত্মীয়স্বজন যারা আছে তাদের রাজিনামা সংগ্রহ করতে পারবেন। তৃতীয়ত বলা আছে যিনি বিক্রেতা তিনি কি করেছেন? হ্যাঁ, সেই জমিটা ধরেন ২০% জমি আপনি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আপনি হলেন ক্রেতা। এখন আপনি ক্রেতা, আপনি চুক্তিবদ্ধ হওয়ার পর জানতে পারলেন সে এই জমিটা কি করেছে? বিক্রেতা অন্য আরেকজন থার্ড পার্টি মিস্টার এক্স এর কাছে বন্ধক দিয়ে রেখেছে। তাহলে বন্ধক যদি দিয়ে রাখে, তাহলে সেই ক্ষেত্রে আপনার অধিকার কি? আপনি কি করতে পারবেন? আপনি হলেন ক্রেতা। আপনাকে যিনি বিক্রেতা আছেন, তিনি ওই সম্পত্তি কি করবেন? বন্ধক মুক্ত করে দিবেন। তাহলে বিক্রেতাকে ওই সম্পত্তি বন্ধক মুক্ত করতে হবে। কে বন্ধক মুক্ত করবে? বন্ধক মুক্ত করবে হচ্ছে বিক্রেতা। আর এই অধিকারটা কার? এই অধিকারটা হলো ক্রেতার। আমরা যদি লোকাল ভাষায় বলি, আপনি ধরেন হচ্ছে একজনের কাছে জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি দেখতে পাইলেন, যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন সে এই জমিটা অন্য কারো কাছে কি করেছে? বন্ধক দিয়ে রাখছে। এরকম হয় কিন্তু অনেক সময়। তাহলে বন্ধক কি আপনি ছুটাবেন? বন্ধক আপনি ছুটাবেন না। বন্ধক কে ছুটাবে? বন্ধক ছুটাবে হচ্ছে যেই ব্যক্তি আপনার এখানে আপনার কাছে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ বিক্রেতা কি করে দিবে? বিক্রেতা হচ্ছে আপনাকে বন্ধক মুক্ত করে দিবে। পড়তে বলা আছে স্বচ্ছ ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। তাহলে এখন সত্ত্বের ত্রুটির কারণে কি করা যাচ্ছে না?
সত্ত্বের ত্রুটির কারণে আপনার হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেয়া যাচ্ছে না। আপনাকে জমিটা দেয়া যাচ্ছে না। আপনি হলেন ক্রেতা। তাহলে এই ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে জমির দাম ২ কোটি, আপনি ৫০ লক্ষ টাকা কি করেছিলেন? বায়না করেছিলেন। তাহলে সেই ৫০ লক্ষ টাকা আপনি কি পাবেন? আপনি ফেরত পাওয়ার অধিকারী হবেন। এখন ৫০ লক্ষ টাকা তো আপনি পাবেনই, পাশাপাশি সেটার সাথে কি পাবেন? সেটার সাথে ক্ষতিপূরণও পাবেন। এটা কার অধিকার? এটা হলো ক্রেতার অধিকার। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? তো ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো ৪ টি অধিকার। ১৯ ধারায় বলা আছে নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি ক্ষতিপূরণের যত মামলা দায়ের করা হয় সবকিছু কত ধারায় করা হয়? ক্ষতিপূরণের মামলা এই ১৯ ধারায় করা হয়। ১৯ ধারায় কিসের মামলা করা হয়? ১৯ ধারায় ক্ষতিপূরণের মামলা করা হয়। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করা ব্যক্তি এরূপ কার্য সম্পাদনের অতিরিক্ত হিসেবে চুক্তি ভঙ্গের জন্য কি করতে পারবেন? ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। কি দাবি করতে পারবেন? ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। ১৯ ধারায় কি আছে? ১৯ ধারায় আছে হচ্ছে ক্ষতিপূরণের মামলা। আমরা এটাকে যদি অন্যভাবে বোঝার চেষ্টা করি, আমরা ১২ ধারায় কি পড়েছি গতকালকে? ১২ ধারায় পড়েছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী করা হয়? ১২ ধারা অনুযায়ী করা হয়। সেই ১২ ধারায় কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? ৪ টি ক্ষেত্রে ১২ ধারায় আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে এই যে ১২ ধারা, ১২ ধারায় আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাবেন, হ্যাঁ? চাবেন সেটার সাথে আপনি অতিরিক্ত হিসেবে কি চাইতে পারেন? অতিরিক্ত হিসাবে এই ১৯ ধারায় আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করা ব্যক্তি এরূপ কার্য সম্পাদনের অতিরিক্ত হিসাবে কি চাইতে পারবেন? অতিরিক্ত হিসাবে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ চাইতে পারবেন। অর্থাৎ ১২ র সাথে আপনি অতিরিক্ত হিসাবে কি চাইতে পারবেন? ১২ র সাথে অতিরিক্ত হিসাবে ১৯ ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবেন। এখন ১২ ধারার সাথে আপনি যদি ১৯ ধারায় অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ না চান, পরবর্তীতে আপনি ১২ ধারার মামলা করে যদি হেরে যান, তাহলে আলাদা করে আর কি করা যাবে না? আলাদা করে আর ১৯ ধারায় ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে না। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। ২৯ ধারায় বলা আছে। ২৯ ধারায় কি বলা আছে? আমরা হচ্ছে ১৯ এর সাথে ২৯ ধারা মিলিয়ে পড়ব। আপনি যখন ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমা দায়ের করবেন, সেটার সাথে অতিরিক্ত হিসাবে ১৯ ধারায় কি চাইতে পারবেন? ১৯ ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবেন। এখন ১২ ধারার সাথে আপনি যদি ১৯ ধারায় ক্ষতিপূরণ না চান অতিরিক্ত হিসাবে, পরবর্তীতে আপনি ১২ ধারায় মামলা করে যদি হেরে যান, তাহলে আর আলাদা করে আপনি ১৯ ধারায় কি করতে পারবেন না? শুধুমাত্র ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন না। সেটা বলা আছে ২৯ ধারায়। তাহলে ১৯ ধারায় কিসের মামলা করা হয়? ১৯ ধারায় হলো ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা হয়। ২০ ধারায় বলা আছে খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা নয়। তাহলে একটা চুক্তির মধ্যে যদি আপনার ক্ষতিপূরণের শর্তের কথা বলাও থাকে, একেবারেই ট্রু সেন্স এ একটা চুক্তির মধ্যে কি আছে? ক্ষতিপূরণের শর্তের কথা বলা আছে। তাহলে চুক্তির মধ্যে ক্ষতিপূরণের শর্তের কথা বলা থাকলে, হ্যাঁ? আদালত এটা ধরে নিবে না যে আপনাকে শুধু ক্ষতিপূরণ দিয়ে কি করবে? ক্ষতিপূরণ দিয়ে বিদায় করবে। আদালত যদি দেখেন যে চুক্তির মধ্যে ক্ষতিপূরণের শর্ত আছে ঠিক আছে। কিন্তু আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার যোগ্য, তাহলে আদালত কিন্তু আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে। আর আদালত যদি দেখেন যে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাহলে আদালত আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণ উভয়ই দিবেন। অথবা আদালত যদি দেখেন যে আপনি আ শুধুমাত্র ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাহলে আদালত কি করবেন? আপনাকে শুধুমাত্র ক্ষতিপূরণ দিবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যদি কোয়েশ্চেন হয় ১৯ ধারা ২০ ধারা এবং ১৮ ধারা থেকে যেই ৩ টা সেকশন পড়লাম এখান থেকে ১ম যে কোয়েশ্চেনটা হবে যে ত্রুটিপূর্ণ সত্ত্বসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? উত্তর হবে ৪ টি অধিকার। ১৯ ধারা থেকে কোয়েশ্চেন আসবে যে ক্ষতিপূরণের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী করা হয়? ১৯ ধারা অনুযায়ী করা হয়। ১২ ধারার সাথে অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ চাইতে হয়। যদি ক্ষতিপূরণ না চান, আপনার মামলা পরবর্তীতে কি হবে? আলাদা করে আর ক্ষতিপূরণ মামলা করতে পারবেন না। যদি করেন সেটা খারিজ হবে। এই বিষয়টা কত ধারায় বলা আছে? বিষয়টা বলা আছে হচ্ছে ২৯ ধারায় বলা আছে। ক্ষতিপূরণের শর্ত ক্ষতিপূরণ পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা নয়। খেসারত এর আরেক নাম হলো ক্ষতিপূরণ। একটু লিখে রাখেন। বাধা নয় কোথায় বলা আছে? ২০ ধারায় বলা আছে। আমরা ১২ ধারায় কি পড়েছি? এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট ১২ ধারা।
কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? ১২ ধারা অনুযায়ী বলেন তো? 4টি স্যার। 4টি ক্ষেত্রে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ১২ এর যদি আমরা উল্টিয়ে দেই, হুম? ১২ এর উল্টাইলে কি হয়? ১২ এর উল্টাইলে হয় হচ্ছে ২১। তাহলে ২১ ধারায় কি বলা আছে? হ্যাঁ, যে সকল ক্ষেত্রে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণযোগ্য নয়। অর্থাৎ আপনার হচ্ছে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কয়টি ক্ষেত্রে? ২১ ধারায় বলা আছে ৮ টি ক্ষেত্রে। ৮ টি ক্ষেত্রে আদালত কি করবেন না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে আমাদের আগে বুঝতে হবে যে আদালত কি বলেছে। প্রশ্নের মধ্যে কি বলেছেন? প্রশ্নের মধ্যে কি এই জিনিস আপনার কাছ থেকে জানতে চেয়েছে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? তাহলে উত্তর হবে ৪ টি ক্ষেত্রে। আর প্রশ্নের মধ্যে যদি থাকে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না, তখন কি হবে? তখন হবে হচ্ছে ৮ টি ক্ষেত্রে। তাহলে সেই ৮ টা ক্ষেত্র কি? ১ম এই বলা আছে যে, যে চুক্তির কার্য সম্পাদন না করলে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। যেমন আপনি হচ্ছে কি করলেন? ১০ মণ গম বিক্রয়ের চুক্তি করলেন বা ১০ মণ আলু বিক্রয়ের চুক্তি করলেন বা নীল বিক্রয়ের চুক্তি করলেন। তাহলে এইগুলো কি করা যায়? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। তাহলে যেই চুক্তি ভঙ্গের ক্ষেত্রে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। দ্বিতীয়ত বলা আছে যেই চুক্তি অত্যন্ত জটিল এবং অসংখ্য বিবরণযুক্ত যা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। সলিমা এবং রহিম এবং সকিনা বিবি বিবাহ করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। রহিম সাহেব তার বসের সাথে ব্যক্তিগত কাজ করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। বা আপনার হচ্ছে সিঙ্গার মনির আপনার হচ্ছে স্টেজে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে এই চুক্তিগুলো কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। আর তারপরে বলা আছে যে জটিল, জটিল চুক্তি। মানে চুক্তি পড়ে বোঝা যাচ্ছে না যেমন পেঁচানো গোছানো যে এখানে আসলে কি বলেছে। চুক্তির মধ্যে অসংখ্য বিবরণ দেয়া আছে। একটা চুক্তি করা হলো নারায়ণগঞ্জ থেকে আপনার হচ্ছে শিপে মাল উঠবে। সেই মাল যাবে হচ্ছে কোথায়? ১ম এ চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে যাবে হচ্ছে আপনার হচ্ছে দিল্লি, দিল্লি থেকে যাবে হচ্ছে আমেরিকা। এরকম হচ্ছে অসংখ্য বিবরণ আছে। এরকম চুক্তি। এই সকল চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তৃতীয়ত বলা আছে যেই চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়। চুক্তির মধ্যে কি বলা হয়েছে সেটা আদালত নির্ণয় করতে কি হচ্ছে? নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ফোর্থলি বলা আছে যেই চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য। আপনার বোনের সম্পত্তি আপনি বিক্রয় করার জন্য কি হয়েছেন? আপনি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অথবা আপনার জমিতে ঝামেলা আছে। আপনার জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করে। সেই জমি আপনি অন্য কারো কাছে বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারপরে বলা আছে জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে যদি চুক্তি করে, তাহলে জিম্মাদার কে? জিম্মাদার হলো ধরেন আপনি একটা কোম্পানির মালিক, ফার্নিচার কোম্পানি। ধরেন XYZ ফার্নিচার কোম্পানির মালিক আপনি। এখন আপনি XYZ ফার্নিচার কোম্পানির মালিক। আপনি আমাকে নিয়োগ দিয়েছেন। কিসের জন্য নিয়োগ দিয়েছেন? আপনার এই ফার্নিচার কোম্পানির একটা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। এখন আপনি যখন আমাকে নিয়োগ দেন সেই ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ধরেন মালিবাগ শাখা ঢাকার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আমাকে কি করেছেন? আমাকে নিয়োগ দিয়েছেন। এখন আমাকে আপনি যখন নিয়োগ দেন তখন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন যে প্রোডাক্টের যে গায়ের রেট আছে, ফার্নিচারের যে গায়ের রেট আছে, সেই রেটের উপর আমি হচ্ছে 10% ডিসকাউন্ট দিতে পারবো। সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো? সর্বোচ্চ 10% ডিসকাউন্ট দিতে পারবো। এখন পরবর্তীতে
আমি ওই কোম্পানির ম্যানেজার, আমি হলাম জিম্মাদার। আমি কি করেছি? আমি হচ্ছে অন্য আরেকটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে আমি 15% ডিসকাউন্ট দিয়েছি। অথচ 15% ডিসকাউন্ট দেওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে কি করেছে? জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করেছে। জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে যদি চুক্তি করে, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে জিম্মাদার কোম্পানির ম্যানেজারের ক্ষেত্রেও সেম। কোম্পানির ম্যানেজার যদি তার ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করে, সেই চুক্তির ক্ষেত্রেও আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ৭ নম্বরে বলা আছে, যে চুক্তির কার্য ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়। তাহলে রহিম এবং করিম তাদের একটা জমি আপনার হচ্ছে আগামী আ ৫ বছরের জন্য বা হচ্ছে আগামী ৩ বছরের জন্য বিভিন্ন পন্থায়, বিভিন্ন উপায়ে চাষাবাদ করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ৮ এ বলা আছে, যে চুক্তির উল্লেখযোগ্য অংশ কি হয়েছে? চুক্তির আগে বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ চুক্তি যখন করবে তখন আর সেই বিষয়বস্তু নেই। চুক্তির উল্লেখযোগ্য অংশই চুক্তির আগে বিলুপ্ত হয়ে গেছে। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে যে এখানে আরেকটা বিষয় আছে যেটা আপনাদের এই SRX-এ নেই। এটা আমরা হচ্ছে সব ইয়ে থেকে পেয়েছি। আরবিট্রেশন অ্যাক্ট থেকে, যে চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে। তাহলে আরবিট্রেশন ক্লজ মানে কি? যে চুক্তির মধ্যে আপনি যখন চুক্তি করেন তখন শর্ত দিয়ে দিয়েছেন। চুক্তি যদি ভঙ্গ হয় তাহলে আপনারা এটা সমাধান করবেন। কিভাবে সমাধান করবেন চুক্তি ভঙ্গ হলে? আপনারা ২ পক্ষ বসবেন, ২ পক্ষ বসে ৩য় একজন ব্যক্তিকে আপনারা হচ্ছে মধ্যস্থকারী নিয়োগ দিবেন। আপনারা এগুলো নিয়ে আদালতে মামলা মোকদ্দমা করবেন না। আপনারা চুক্তির মধ্যে মেনশন করে দিয়েছেন যে এই বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা হয় সেটা নিয়ে আদালতে মামলা চলবে না। আমরা ২ পক্ষ বসে সালিসির মাধ্যমে সেটা শেষ করব। এরকম শর্ত দেয়া আছে। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। উদাহরণসমূহ যদি দেখি, সরকারের শতকরা ৪ টাকা হারে ৳১,০০,০০০ ঋণপত্র ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে ৳১,০০,০০০ র ৪% কত? ৳৪,০০০। তাহলে যে এখানে কি করা যাচ্ছে? আমরা যে ১ম উদাহরণ ১ম পয়েন্ট পড়েছি ৮ টা গ্রাউন্ডের মধ্যে, যেখানে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়া যাবে না। ১ম এই বলা আছে যে এখানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা কি করা যায়? আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। তাহলে এখানে কি করা যাচ্ছে? শতকরা ৪ টাকা হারে ৳১,০০,০০০ ৳৪,০০০। অর্থাৎ এখানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে যেহেতু এখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে, সেখানে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ২য় উদাহরণে বলা আছে যে প্রতি বক্স নীল ৳১,০০০ দরে ৪০ বক্স নীল। তাহলে প্রতি বক্স নীল ৳১,০০০ দরে ৪০ বক্স নীলের দাম কত? প্রতি বক্স নীল ৳১,০০০ দরে ৪০ বক্স নীলের দাম হলো ৳৪০,০০০। তার মানে এখানে কি করা যাচ্ছে? এখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে যেহেতু অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে, হ্যাঁ? এখানে আদালত কি করবেন না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ৩য় উদাহরণে বলা আছে, ক, খ এর ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে এই যে ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে, এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? এই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে দেখেন উদাহরণে বলা আছে, একজন গ্রন্থাকার ক একজন প্রকাশক খ এর সাথে একটি সাহিত্য গ্রন্থ রচনা সমাপ্ত করতে চুক্তিবদ্ধ হয়। কি রচনা করতে চুক্তিবদ্ধ হয়? সাহিত্য গ্রন্থ। তাহলে এই যে সাহিত্য গ্রন্থ রচনা করতে চুক্তিবদ্ধ হয়েছে, এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে সাহিত্য গ্রন্থ রচনা এটা কিসের উপর নির্ভরশীল? সাহিত্য গ্রন্থ রচনা এটা হলো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে যেই চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে বলা আছে, ক, খ এর জমি ইজারা প্রদান করল এবং ইজারার পরদিন হতে ৩ বছরের জন্য বিশেষ পন্থায় তা চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হল। তাহলে ক, খ এর নিকট জমি ইজারা প্রদান করল, ইজারার পরদিন হতে ৩ বছরের জন্য বিশেষ পন্থায় চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হলো। তাহলে যে চুক্তির বিষয়বস্তু ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়, আমরা পড়েছি কয় নাম্বারে? আমরা পড়েছি হচ্ছে ৭ নাম্বারে। যে চুক্তির কার্য ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়। তাহলে এখানে কি করা হচ্ছে? ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করা হচ্ছে। তাহলে এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে বলা আছে, ক, খ এর সাথে চুক্তিবদ্ধ হয় যে খ কর্তৃক ৳১,০০০ প্রদানের বিনিময়ে খ এর একটি ছবি আঁকবে। তাহলে ছবি আঁকা কিসের উপর নির্ভরশীল? ছবি আঁকা হচ্ছে
ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে বলা আছে যে ক্ষয়ের সাথে ক্ষয়ের প্রয়োজন হতে পারে এমন কতিপয় ধরনের মালামাল বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। কি প্রয়োজন হতে পারে? আপনার এটা কিন্তু কি না? এটা সুনির্দিষ্ট না। অর্থাৎ এই চুক্তিটা কি? অত্যন্ত জটিল চুক্তি। তাহলে কতিপয় জিনিস প্রয়োজন হতে পারে, কি প্রয়োজন হতে পারে সেটা যেহেতু সুনির্দিষ্ট না, এই ক্ষেত্রে আদালত এই চুক্তির ক্ষেত্রে কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে বলা আছে খ কে বিয়ে করার চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে বিয়ে করার চুক্তির বিষয়ে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। সর্বশেষ বলা আছে রেলপথ নির্মাণ এবং চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি কটন মিল নির্মাণ উদ্দেশ্যে, কটন মিল। তাহলে কোম্পানি হলো রেল কোম্পানি। এখন ওনারা কি করতেছে? ওনারা হচ্ছে কটন মিল উৎপাদনের জন্য আপনার হচ্ছে ইয়ে করতেছে। তাহলে ওই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? ওই চুক্তির ক্ষেত্রে আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। একুশের ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। একটা চুক্তি যদি হয় স্থাবর সম্পত্তি সম্পর্কিত, তাহলে স্থাবর সম্পত্তি চুক্তি আপনিও করতে পারেন। কারণ আপনি কিন্তু জমি ক্রয় করতে পারেন। এখন আপনি জমি ক্রয় করার জন্য একজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে সেই চুক্তিটা অবশ্যই কি হতে হবে? সেই চুক্তিটা অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে। যদিও সেটা বায়না, সেই বায়না চুক্তিটা কি হতে হবে? রেজিস্ট্রিকৃত হতে হবে। ২১ এর ক তে বলা আছে, অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণযোগ্য নয়। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই কি হতে হবে? ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী লিখিত এবং কি হতে হবে? লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে। এবং আরেকটা বিষয় বলা আছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়েরের সময় অবশিষ্ট মূল্য আদালতে কি করতে হবে? অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। তাহলে ২১ এর ক তে বলা আছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি কি নয়? সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয়। অর্থাৎ একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটা ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, হ্যাঁ? স্থাবর সম্পত্তি সম্পর্কিত হলে সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হতে হবে? রেজিস্ট্রিকৃত হতে হবে। এখন চুক্তি হয়েছে, চুক্তিটি যদি ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। যেটা আমরা ৪ ধারায় পড়ে এসেছি। দ্বিতীয় পয়েন্টে বলা আছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়েরের সময় অবশিষ্ট মূল্যাংশ কি করতে হবে? অবশিষ্ট মূল্যাংশ আদালতে জমা দিতে হবে। ২২ ধারায় বলা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান। তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান। এটা আদালতের কি ধরনের ক্ষমতা? এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ব্যাপারে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা কি করতে পারে? ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। আদালতকে কি করা যাবে না? আদালতকে বাধ্য করা যাবে না। তার মানে এই না যে এটা হচ্ছে কি আইনসম্মত স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা নয়, বরঞ্চ কি হবে তা? বিচার বিভাগীয় যে মূলনীতি আছে, সেই মূলনীতির দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আপিল আদালতের দ্বারা সেটা কি হবে? আপিল আদালতের দ্বারা সেটা সংশোধনযোগ্য হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান আদালতের কি ধরনের ক্ষমতা? উত্তর কি হবে? উত্তর হবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান। এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালতকে কি বাধ্য করা যাবে? না। আদালতকে বাধ্য করা যাবে না। কিন্তু এটা কিন্তু আদালতের স্বেচ্ছাচারিতা না। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, কয়টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ২ টি ক্ষেত্রে আদালত জি, নাসির ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ। ঠিক আছে আমি জি, 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 জি। ওকে আমি এড করে দিব। আমি লাইভে আছি তো লাইভ চেক করে আমি আপনাকে এড করে ভিডিও করে দিচ্ছি। ওকে, ওকে, ওকে। ঠিক আছে।
তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান এটা আদালতের কি ধরনের ক্ষমতা? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে, কয়টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? তাহলে উত্তর কি হবে? ২ টি ক্ষেত্রে। ২ টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে কি করতে পারেন? না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাহলে সেই ২ টা ক্ষেত্র কি? ১ম পয়েন্টে বলা আছে দেখেন, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন হয়েছে যে তা বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করতেছে। আপনি কুবের মাঝি নিশ্চয়ই পদ্মা নদীর মাঝি উপন্যাস পড়েছেন। কুবের মাঝির যে বাড়ি আছে, সে বাড়ি ক্রয় করার জন্য কি হলেন? চুক্তিবদ্ধ হলেন। এখন কুবের মাঝি আপনাকে বলেছে তার এই বাড়ির ২০-৩০ বছর ধরে সে এখানে থাকতেছে। এই বাড়ির মধ্যে কোনো ঝামেলা নাই, এখানে ঝড় বৃষ্টিতে কোনো কিছুই হয় না। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি কুবের মাঝির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার পর আপনি দেখতে পাইলেন এই বাড়ি যদি আপনাকে, এই জমি যদি রক্ষা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ব্যয়বহুল বাঁধ নির্মাণ করতে হবে। যেটা আপনার কাছে ১ম এ কি করা হয়েছে? গোপন রাখা হয়েছে। তাহলে যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন হয়েছে যে বাদীকে প্রতিবাদীর উপর কি করা হচ্ছে? একটি অন্যায় সুবিধা প্রদান করা হচ্ছে। তাহলে যদি কুবের মাঝির পক্ষে আদালত রায় দিয়ে দেয়, আদালত ডিক্রি দিয়ে দেয়, তাহলে আপনার উপর কি করা হলো? আপনার উপর অন্যায় করা হলো। কুবের মাঝিকে কি করা হলো? একটা অন্যায় সুবিধা দিয়ে দেওয়া হলো। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না। এখানে মামলা কে করবে? এখানে মামলা করবে কুবের মাঝি অর্থাৎ বিক্রেতা। আর আপনি কি হবেন? আপনি হলেন ক্রেতা, আপনি হলেন মামলার বিবাদী। তাহলে আমাদের এখানে যেটা আমরা পড়েছি যে কয়টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? উত্তর হবে ২ টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনে ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। প্রথমত হলো যেখানে এমন পরিস্থিতি চুক্তি হয়েছে যে বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করতেছে। তাহলে এই ক্ষেত্রে যদি কুবের মাঝির পক্ষে ডিক্রি দেওয়া হয় তাহলে আপনার সাথে অন্যায় করা হচ্ছে। তাহলে উদাহরণ দেখেন, উদাহরণে কি বলা আছে যে কয়েকটি নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং খতা ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। এখন বন্যার হাত থেকে উক্ত জমি রক্ষা করার জন্য তার মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। তাহলে এই যে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করতে হবে, এটা কিন্তু তার কাছে কি করা হয়েছে? গোপন করেছিল। তাহলে যেহেতু গোপন করেছিল, এখন যদি বিক্রেতার পক্ষে রায় ডিক্রি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা হলো? প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করা হলো। তাহলে এই ক্ষেত্রে আদালত ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। ২য় পয়েন্টে বলা আছে যেখানে চুক্তির কাজ সম্পাদন প্রতিবাদীকে কি করবে? অত্যন্ত ক্লেশে জড়ায় ফেলবে। ঝগড়াঝাটির মধ্যে ফেলে দিবে। যা সে পূর্ব হতে কি করতে পারেনি? পূর্ব হতে বুঝতে পারেনি। অপরদিকে উহার কাজ সম্পাদন না করলে বাদীকে তেমন কোনো ক্লেশে বিজড়িত করবে না। আপনি একটা জমি ক্রয় করার জন্য একজনের সাথে চুক্তিবদ্ধ হলেন। এখন যখন আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, হ্যাঁ? যখন আপনি চুক্তিবদ্ধ হয়েছেন তখন আপনাকে বলা হয়েছিল যে এই জমি থেকে বের হওয়ার কি আছে? রাস্তাঘাট আছে। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার পরবর্তীতে আপনি জানতে পেরেছেন সরেজমিনে গিয়ে তদন্ত করে যে ওই জমি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। পথের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অবশ্যই কি হবে? অবশ্যই প্রত্যাঘাত হবে। কেন প্রত্যাঘাত হবে? কারণ এখানে কি হয়েছে? হ্যাঁ, আপনি যদি আদালত যদি আ বিক্রেতার পক্ষে রায় ডিক্রি প্রদান করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি হলেন ক্রেতা। আপনাকে কি করতে হবে? ওই জমি থেকে বের হওয়ার তো কোনো রাস্তা নাই। তাহলে পার্শ্ববর্তী ল্যান্ড ওনার যারা আছে তাদের সাথে মারামারি করতে হবে, ঝগড়া করতে হবে, ঝামেলা করতে হবে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন, যদিও সেগুলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন? উত্তর হলো ২ টা ক্ষেত্রে। তাহলে ১ম ক্ষেত্রে হলো কি? ১ম ক্ষেত্রে হলো যে প্রতিবাদীর উপর একটা অন্যায় সুবিধা দিয়ে দিচ্ছে। আর ২য় হলো যে প্রতিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়ায় ফেলতেছে। একটা উদাহরণ আছে দেখেন যে ক্ষয়ের নিকট নির্দিষ্ট জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু জমির প্রবেশ পথের ব্যাপারে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। জমিতে প্রবেশের কোনো পথেরই অস্তিত্ব নাই। মানে জমিতে প্রবেশ যে করবে সেই কোনো পথই নেই। এই ক্ষেত্রে অবশ্যই কি হবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর অবশ্যই কি হবে? অবশ্যই প্রত্যাঘাত হবে।
আর একটি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? একটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ব্যাপারে তার ইচ্ছাধীন ক্ষমতা কি করতে পারেন? ডিক্রি প্রদানের ব্যাপারে তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তাহলে একটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেই একটা ক্ষেত্র কি? যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করেছে। ধরেন আপনি একটা জমি ক্রয় করার জন্য মিস্টার রহিমের সাথে চুক্তিবদ্ধ হলেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর পরবর্তীতে আপনি সেই জমিতে কি করেছেন? সেই জমিতে একটা ডুবা ছিল। আপনি ডুবা ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এখন আপনি ডুবাতে কি করেছেন? ডুবাতে আপনি হচ্ছে বালু দিয়েছেন, মাটি দিয়েছেন এবং সেখানে আপনি অলরেডি বাউন্ডারি করেছেন। অলরেডি আপনি লুজার হয়ে গেছেন ভাই। তাহলে এরকম পরিস্থিতিতে যদি সুনির্দিষ্ট কার্য সমাধানের ডিক্রি প্রদান না করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনার আপনি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তাহলে এরকম পরিস্থিতিতে যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সমাধানের চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করেছে এবং অলরেডি সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সমাধানের ডিক্রি প্রদান করার ব্যাপারে কি করতে পারেন? ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। যেমন আপনি রেল কোম্পানির কাছে জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার পর রেল কোম্পানি সেই জমির উপর দিয়ে অলরেডি অনেক উন্নয়ন সাধন করেছে, ইনফ্রাস্ট্রাকচার করেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে। ২৩ ধারা এবং ২৪ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসবে একেবারেই ট্রু সেন্সে আমরা মনে রাখবো। আ কয়জন ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে? উত্তর হবে কি? ৮ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। আর কয় ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পারবে না? উত্তর হবে ৪ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না। আমরা ১২ ধারায় কি পড়েছি? ১২ ধারায় পড়েছি যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ১২ ধারায় কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। আমরা ২১ ধারায় পড়েছি যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? উত্তর হবে ৮ টি ক্ষেত্রে আদালত হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। এখন ২৩ ধারায় এবং ২৪ ধারায় হলো কোন ব্যক্তি পাবে, কোন ব্যক্তি পাবে না। তাহলে ২৩ ধারায় বলা আছে যে আপনার ৮ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। আর ২৪ ধারায় বলা আছে ৪ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না। ২৫ ধারায় বলা আছে যে স্বত্বহীন ব্যক্তি আপনার জমিতে স্বত্ব নাই, আপনি হলেন জমির দখলদার। দখল কইরা বইসা আছেন আরেকজনের জমি বা আপনি হচ্ছেন কি? সেখানে অনুমতি নিয়ে দখলদার হিসেবে আছেন। এখন আপনি হলেন দখলদার, আপনার ওই সম্পত্তিতে স্বত্ব নাই। কিন্তু সেই সম্পত্তি যদি আপনি বিক্রয় ভাড়া বা ইজারা চুক্তি করেন, সেক্ষেত্রে ফলাফল কি? ফলাফল হলো সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবেন না। তাহলে বিক্রেতা বা ইজারাদাতা স্থাবর বা অস্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি করবে না? সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না। আপনার সম্পত্তিতে স্বত্ব নাই। এখন সেই জমি যদি আপনি বিক্রয় করার জন্য যদি চুক্তিবদ্ধ হন, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে ২৭ এর ক। আমরা ২১ এর ক তে কি পড়েছি? একেবারেই ট্রু সেন্স এ আমরা যদি বলি ২১ এর ক তে পড়েছি যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তিটি অবশ্যই ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হতে হবে? লিখিত এবং রেজিস্ট্রিকৃত হতে হবে। যদি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কিন্তু ২৭ এর ক হলো ২১ এর ক এর সরাসরি বিপরীত। ২৭ এর ক তে বলা আছে ইজারা সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, ইজারা সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে যদিও সেটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হওয়া আবশ্যক, তারপরেও যদি ইজারা চুক্তি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয়, তারপরেও আদালত কি করতে পারেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। আর ইজারা সম্পর্কিত চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কার্য সম্পাদন যেটা সরাসরি ২১ এর ক এর বিপরীত। ২১ এর ক তে বলা আছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। কিন্তু ইজারা চুক্তির ক্ষেত্রে ২৭ এর ক তে বলা আছে শুধুমাত্র লিখিত হলেই হবে। এখানে রেজিস্ট্রিকৃত হওয়া কি নয়? শুধুমাত্র লিখিত হলেই হবে। এখানে রেজিস্ট্রিকৃত হওয়া যদিও আবশ্যক, তারপরে রেজিস্ট্রিকৃত না হলেও আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। ২৯ ধারায় বলা আছে খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। আমরা কিন্তু ২৯ ধারা পড়েছি। ২৯ ধারা কোন সেকশনের সাথে মিলিয়ে পড়েছি? ২৯ ধারা হলো আমরা ১৯ ধারার সাথে মিলিয়ে পড়েছি। তাহলে ১৯ ধারায় আমরা কি পড়েছি?
19 ধারায় পড়েছি ক্ষতিপূরণের মামলা এবং সেখানে আরেকটা বিষয় আমরা পড়েছি যে আপনি যখন 19 ধারায় মামলা করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 12 ধারায় যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করবেন, সেটার সাথে আপনি চাইলে অতিরিক্ত হিসাবে 19 ধারায় কি চাইতে পারেন? অতিরিক্ত হিসাবে 19 ধারায় ক্ষতিপূরণ চাইতে পারেন। এখন আপনি 12 ধারায় মামলা করেছেন। এখন সেটার সাথে যদি অতিরিক্ত হিসাবে 19 ধারায় ক্ষতিপূরণ না চান, তাহলে পরবর্তীতে আপনি আলাদা করে আর কি করতে পারবেন না, ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন না। যদি করেন সেটার ভবিষ্যৎ কি? সেটার ফলাফল কি? ফলাফল হলো সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু খারিজ হয়ে যাবে। এই তো আমাদের আজকের ক্লাস। আগামীকালকে আমরা হচ্ছে ৩১ থেকে ৪২ ধারা পর্যন্ত, ৪৪ ধারা যদিও, ৪৪ ধারা পর্যন্ত পড়ে ইনশাআল্লাহ শেষ করব। সবাই ভালো করে পড়ে রাখবেন এবং যতটুকু পড়েছি সবাই মনোযোগ সহকারে খুবই ভালো করে লিখে পড়বেন।